তুমি কি চেয়েছিলে যে আমি ওই লোকগুলোর সাথে গিয়ে লড়াই করি? আমি একা এত মানুষের সাথে কিভাবে লড়তাম? শেষমেশ অনন্যা রেগে গিয়ে ঘরের দরজা বন্ধ করে ভেতরে চলে গেল। অভিনব বাইরে দাঁড়িয়ে শুধু দরজার দিকে তাকিয়ে রইল। এরপর সে নিচে নেমে এলো এবং ঘুমানোর জন্য চাকরদের ঘরে চলে গেল। সারা রাত জেগে থাকার ফলে সে এতটাই ক্লান্ত ছিল যে সন্ধেবেলাতেও তার ঘুম ভাঙল না। তার ঘুম সরাসরি পরদিন সকালে ভাঙল। সে খুব ভোরে উঠে ঘর থেকে বেরিয়ে এলো, যাতে হরদেব কোনোভাবেই টের না পায় যে সে চাকরদের ঘরে ঘুমিয়েছিল। যদি হরদেব জানতে পারত, তাহলে অভিনব এবং অনন্যা দুজনের জন্যই বিপদ হতে পারত। বাইরে এসেই সে অনন্যার ঘরের দরজায় কড়া নাড়তে শুরু করল। সে কড়া নাড়ছিল ঠিকই, কিন্তু ওপাশ থেকে অনন্যা কোনো সাড়া দিচ্ছিল না। এমত অবস্থায় যখন সে দরজার হাতল ঘোরালো, তখন দেখল দরজা ভেতর থেকে লক করা নেই। সে ধীরে ধীরে দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করল। সে দেখল যে অনন্যা চেয়ারে বসে নিজের পায়ের লোশন লাগাচ্ছিল। তার কানে হেডফোন লাগানো ছিল, আর সম্ভবত এই কারণেই সে দরজা খোলার আওয়াজ শুনতে পায়নি। ইতিমধ্যে অনন্যাও কিছু একটা অনুভব করল এবং লোশন মাখা হাতটা থামিয়ে দিল। তার মনে হলো কিছু একটা গড়বড় আছে। এমন অবস্থায় সে ধীরে ধীরে নিজের নজর ওপরের দিকে তুলল এবং দেখল যে অভিনব তার ঘরে দাঁড়িয়ে আছে। যেমনই অনন্যার নজর অভিনবের সঙ্গে মিলল, সে জোরে চিৎকার করে উঠল এবং চেয়ারের পেছনে ঝোলানো তোয়ালেটা তুলে নিজের পা ঢেকে ফেলল। এদিকে কি দেখছ? ওদিকে তাকাও, অনন্যা চিৎকার করে বলল। অভিনব কোনো রোবটের মতো উল্টো দিকে ঘুরে গেল। লজ্জায় তার মুখ লাল হয়ে গিয়েছিল। যদিও সত্যিটা এই ছিল যে না অভিনব অনন্যাকে ভালোবাসত আর না অনন্যা অভিনবকে, কিন্তু তবুও কিছু একটা ছিল যা দুজনকে একে অপরের দিকে টানছিল। তখনই অনন্যা তার অপর জোরে চিৎকার করে বলল, তোমার সাহস কি করে হলো আমাকে না জিজ্ঞেস করে আমার ঘরে আসার? সরি, আমার সত্যি কোনো আইডিয়া ছিল না যে আমি তোমাকে এই অবস্থায় পাব। আর আমি সরাসরি তোমার ঘরে ঢুকে পড়িনি। আমি অনেকবার তোমার দরজা খটখটিয়েছিলাম, কিন্তু যখন তুমি দরজা খুললে না, তখন আমার কাছে ভেতরে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। অভিনব দ্রুত অনন্যাকে বোঝানোর চেষ্টা করল। কিন্তু যখন সে অনন্যাকে সাফাই দিচ্ছিল, তখন সে নিজেই বুঝতে পারছিল না যে কেন সে সাফাই দিচ্ছে। অনন্যা তার স্ত্রী, এরই মাঝে অভিনবের মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এলো এবং সে বলল, এখন মনে করো যদি দাদাজি আমাদের মানে তোমার ঘরে আসতেন আর আগে তোমাকে এই অবস্থায় দেখতেন আর তারপর আমাকে তোমাকে না দেখতে দেখতেন, তাহলে কেমন লাগতো? কোনো সাধারণ মানুষ যদি আমাকে তোমার নিজের ঘরেই তোমাকে না দেখতে দেখে, তবে কে জানে কি ভেবে বসত? পাগল লোক! আমার দাদাজি কখনো অন্যদের ঘরে না জিজ্ঞেস করে ঢোকেন না। অনন্যা তাকে খোঁচাতে খোঁচাতে বলল। তার ওই রাগী চেহারা দেখে অভিনবের বেশ ভালো লাগছিল। সে তো অনন্যাকে খ্যাপানোর জন্যেই এই কথা বলেছিল। অভিনব যখনই একটু হাসল, অমনি অনন্যা বলল, চলো এখন আমার ঘর থেকে বাইরে মেরো, আর যতক্ষণ না আমি ডাকি ভেতরে আসবে না। যখন আমার হয়ে যাবে তখন আমি তোমাকে ডেকে নেব। অভিনব এটি শুনে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি করো, কারণ আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমাকে অর্ডার দেওয়ার দরকার নেই, বুঝেছ? এটা আমার ঘর, যখন আমার মুড হবে তখন দরজা খুলব। অনন্যা যেমনই অভিনবকে ধমক দিল, অমনি বাইরে থেকে আওয়াজ এলো, অনন্যা, দরজা খোলো। এই আওয়াজ শুনে অনন্যা আর অভিনব দুজনেরই হোঁশ উড়ে গেল। এই আওয়াজ অন্য কারণ নয়, বরং হরদেব পাল সিংয়ের ছিল। নিজের দাদুর আওয়াজ শুনে অনন্যার হৃৎস্পন্দন বেড়ে গেল। ইতিমধ্যে আবার আওয়াজ এলো, অভিনব ভেতরে আছে কি? অনন্যার নজর সঙ্গে সঙ্গে অভিনবের উপর গিয়ে পড়ল। এতক্ষণ যে অনন্যার রাগী চোখে অভিনবের দিকে তাকাচ্ছিল, এখন সেই অনন্যায় চোখের ইশারায় অভিনবের কাছে সাহায্য চাইছিল। আমি ভেতরে আছি, এটা শুনতেই অনন্যার ধরে প্রাণ এলো। কিন্তু এরই মাঝে ওপাশ থেকে হরদেব বললেন, আমি কি 2 মিনিটের জন্য ভেতরে আসতে পারি? আমাকে অনন্যার সঙ্গে কিছু জরুরি কথা বলতে হবে। দাদাজি, কিন্তু আমি এখন তৈরি হচ্ছি। অনন্যার মুখ দিয়ে ঘাবড়ে গিয়ে কথাটি বেরোল। ততক্ষণে অভিনবের নজর অনন্যার নজরের সঙ্গে মিলল। সে কিছু বলার আগেই অনন্যা তাকে চুপ থাকার ইশারা করল। এমন অবস্থায় অভিনব বলল, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা দুজনেই তৈরি হচ্ছি। তৈরি হচ্ছ?
সকাল হয়ে গেছে, সূর্য মাথার ওপর উঠছে, আর তোমরা দুজনে এখনও ঘরে তৈরি হচ্ছ। বাহ! হরদেব ওকাশ থেকে তাদের উপর রাগ করে বললেন, এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।